আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং সবল আছো। করোনাকালীন বিদ্যালয় ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের গতকালের দ্বিতীয় পর্ব অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন দ্বিতীয় পর্ব আলোচনা করব। বোর্ডে দেখো কিছু আমরা সংকেত লিখছি। কতিপয় গুরুত্বপূর্ণ সংকেত যেগুলো বই আছে কিন্তু সংকেত নেই, যা তোমাদের বিভিন্ন এমসিকিউ প্রশ্ন থাকতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। যেমন দেখো সোডিয়াম কার্বনেট এর সংকেত কি? Na2CO3 সোডিয়াম কার্বনেট। গ্লুকোজ C6H12O6। চিনি C12H22O11। চক ক্যালসিয়াম কার্বনেট CaCO3। মরিচের সংকেত Fe2O3 3 নম্বর পানি ফেরাস অক্সাইড। খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট NaCO3। চুন ক্যালসিয়াম অক্সাইড। ওজোন গ্যাস বা ওজোন O3। সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড ACl অ্যামোনিয়া গ্যাস NH3। আরো দেখো লবণ সাধারণ লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। কার্বন ডাই অক্সাইড CO2। খাবার লবণ এরকম আরো কিছু আছে, পরবর্তীতে আমি আরো দেখাবো। এখন তোমরা দেখো পাঠ 9 মানে পরমাণুতে কণার অবস্থান বা কি কি কণা বিদ্যমান। ডাল্টনের মতবাদ গতদিন আমরা যে এটা পড়াইছি কি ছিল? পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু এর কিছুদিন পর ডাল্টনের মতবাদের অনেক বছর পর আধুনিক কিছু মতবাদের মধ্যে এটা ডিফেক্ট হয়েছে, মানে কি কিছু ত্রুটি আছে। এখন বর্তমানে পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, যেটি মৌলিক কণিকা। তো পরমাণুর মৌলিক কণিকা 3টি। পরমাণুকে ভাঙলে 3 প্রকারের কণিকা থাকে। কণিকা পাওয়া যায়। একটা হলো যেগুলো মৌলিক কণিকা নামে পরিচিত, ইলেকট্রন। 2 প্রোটন। 3 নিউট্রন। আমি একটা পরমাণু গঠন লিখতেছি। ধরো তোমাদের বইয়ে আছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8। আচ্ছা আমি 8 লিখতেছি। পরমাণু কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে, পরমাণু কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। তো দেখি নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস বলা
কেন্দ্রকে এবং নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন। আর কেন্দ্র ছাড়া বাইরের দিকে, নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে ইলেকট্রন। এই বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের দিকে থাকে। প্রথম কক্ষপথে দুইটি, কয়টা থাকে? 6টি। 2 4 এই যে 6টা। তো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান। এখন ইলেকট্রন হিসেবে ঋণাত্মক চার্জযুক্ত, মানে মাইনাস, ঋণাত্মক আধানযুক্ত, কণা। প্রোটন হিসেবে পজিটিভ, মানে প্লাস আধানযুক্ত কণা। আর নিউট্রন হিসেবে নিরপেক্ষ, এটা পজিটিভও না নেগেটিভও না, মানে চার্জ নিরপেক্ষ, আধান নিরপেক্ষ, নিরপেক্ষ কণা। তো পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান থাকে। মানে প্রোটন সংখ্যা কি? মৌলের পারমাণবিক সংখ্যাই মূলত প্রোটন সংখ্যা। এখন আমি যেটা লিখছি এটা হচ্ছে অক্সিজেনের একটা ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন আমরা যদি প্রকাশ করি, তার পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা 8। একই রকম ইলেকট্রন সংখ্যা 8, কারণ পারমাণবিক সংখ্যা আর এর সংখ্যা একই। এখন দেখো তোমরা, এখন আমরা আলোচনা করব কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারে। পরমাণুতে কক্ষপথগুলোকে বলা হয় তার শক্তিস্তর। শক্তিস্তরগুলো বিভিন্নভাবে বিভক্ত, যেমন আমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল এগুলি দ্বারা প্রকাশ করি। একটি ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন সংখ্যা 2n²। লিখে দিন। পরমাণুতে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বিভিন্ন কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2n²। n হচ্ছে বিভিন্ন শক্তি স্তর। n এর মান 1 হলে প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, 3 হলে তৃতীয় কক্ষপথ। যেমন এখন আমরা যেটা আঁকছি এটা যদি করি, তো এখানে পারমাণবিক সংখ্যা 8। তো প্রথম কক্ষপথে যদি n এর মান যদি 1 হয়, n এর মান 1 হলে প্রথম কক্ষপথ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? n এর মান 1 হলে কত দাঁড়ায়? এটা 2 × 1, 1², 2 × 1। তো প্রথম কক্ষপথে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কতগুলো? দুটি ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথ n এর মান 2 ধরো, 2 হলে কি হয়? ধারণ ক্ষমতা কত হয়? 2 × n এর মান 2 বসাও, 2², 2 এর বর্গ 4, 8। একই রকম তৃতীয় কক্ষপথ n এর মান 3 বসাও, 3 বসালে 2 × 3²
ইন্টু 9 মানে 18। তো এইরকম করে তুমি যে কোনো কক্ষপথ পার করতে পারো। তো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আর আমরা যেহেতু অক্সিজেন জানি 8 পারমাণবিক সংখ্যা, এগুলো তোমার দিয়ে দিব, অথবা কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, আমি দিয়ে দিব পরে। ধরো এটাই আমরা জানি কেন্দ্রে কি প্রোটন আর নিউট্রন, কেন্দ্রে নিউট্রন আর প্রোটন বুঝে গেছে, এন কি বুঝে গেছে নিউট্রন, আর পি সি প্রোটন। কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে এবং দুটি সমান সংখ্যক। আর কেন্দ্রের বাইরে যেটা করতেছে কক্ষপথে, বিভিন্ন কক্ষপথে আবর্তন করতেছে ইলেকট্রন। তো প্রথম কক্ষপথে কয়টা থাকবো? 2টি। আর পারমাণবিক সংখ্যা আছে 8। তো এটা যদি বাদ করি, প্রথম কক্ষপথে 2টা থাকবে, যে 2টি। দ্বিতীয়টা কয়টা থাকবো? 8টা। 8টা থাকতে পারে, কিন্তু আমার না কত, আমার পারমাণবিক সংখ্যা 8, তো আমার 6টা ডাবল হয়। তো অক্সিজেনের ইলেকট্রন দান ক্ষমতা কতটি বিভিন্ন কক্ষপথে? 2 এবং 6, তো মোট 8। এই যে আমরা এটা পাইছি। এরকম করে তোমরা বিভিন্ন ধরনের মৌলের ইলেকট্রন বিন্যাস, তার কক্ষপথ চিহ্নিত আকারে প্রকাশ করতে হয়। আমি কিছু লিখে দিতেছি, তোমরা দেখো। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা, কারণ পারমাণবিক সংখ্যা ইলেকট্রনের সমান। পরবর্তীতে আমরা লিখব মৌল। ইলেকট্রন বিন্যাস, কিভাবে ইলেকট্রন বিন্যাস? আমি কয়েকটা লিখে দিতেছি, তোমরা বাসা প্র্যাকটিস করো। প্রথম পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেন। পারমাণবিক সংখ্যা 1। তো প্রথম কক্ষপথে কি বসবো? সর্বোচ্চ ধারণ করতে পারে 2টি। দ্বিতীয়টা সর্বোচ্চ কয়টি? 8টি। তৃতীয়টা সর্বোচ্চ 18টি। এই যে এই সূত্র বসাবে, 2n² সূত্র বসাবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম। তো হাইড্রোজেনের সংকেত কি? হিলিয়াম Ac, লিথিয়াম Li, বেরিলিয়াম Be, বোরন B, কার্বন C, নাইট্রোজেন N, অক্সিজেন O। কিছু সংখ্যা আমরা লিখলাম, পরবর্তীতে আর বাকিগুলো আমি দেখাবো। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 2। প্রথম কক্ষপথে 2টি থাকবে। লিথিয়াম 3, প্রথমটা থাকবে কত? 2টি, পরবর্তীতে দ্বিতীয়টা থাকবে 1টি। এটাতে থাকবে 2টি, কয়টা থাকে? 1টি। এরকম লিথিয়াম, এটা যদি দেখাই আমি, দেখো লিথিয়াম, তার পারমাণবিক সংখ্যা 3, প্রথমটা 2টি আর একটা থাকবো দ্বিতীয় কক্ষপথ। তো এটা লিথিয়াম। লিথিয়াম।
পানির সংখ্যা কত? লিথিয়ামের পানির সংখ্যা 3, সংখ্যা 3। ইলেকট্রন বিন্যাস কি? প্রথমটা 2টা থাকবে, পরবর্তীতে একটা থাকবে, কারণ তার 3টি থাকতে হইবে। 2টা প্রথমে রাখার পরে অবশিষ্ট দ্বিতীয়টা থাকবে। বেরিলিয়াম কত? 4, 2 2। বোরন 5, প্রথমটা 2টা থাকবে, বাকিটা 3টা থাকবে। কার্বন 6, 2 4। নাইট্রোজেন 7, পারমির সংখ্যা তো প্রথমে 2টা, আপনার কাছে কয়টা? 5টা। 5টা হচ্ছে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা মধ্যে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 6টি। কিভাবে? এই সূত্র বসান। দেখো অক্সিজেন কত? 8, 8 এর মধ্যে 2টা থাকবে, বাকিটা 6টা থাকবে। এরকম তো তোমাদের এরকম আরো অনেক কিছু আছে, আমি লিখে দিয়েছি। অক্সিজেনের পরে তো দেখো অক্সিজেনের পরে হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন ফ্লোরিন এটা 9, Fe। ফ্লোরিন F, তারপর সংখ্যা 9। ইলেকট্রন বিন্যাস কি? 2 প্রথমটা, কয়টা কত? 8 না 8 না 7। ফ্লোরিনের পরে আছে 10 হলো নিয়ন। নিয়ন হচ্ছে N, নিয়ন 10 2 8। কারণ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 2টা, আর তৃতীয় কক্ষপথ হলে তৃতীয় মানে 3, 2 2 9, 18টা থাকতে পারে। আর্গন কি? সোডিয়াম 11, 2টা, 8টা, 10টা হয়েছে। এটা 3টা কক্ষপথ থাকবে, প্রথমটা 2টা, কয়টা? 8টা, কয়টা? 1টা। এভাবে প্রকাশ করবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 Mg। এটা তোমরা বিন্যাস করবা। অ্যালুমিনিয়াম 13 Al। সিলিকন 14 Si। এটা বিন্যস্ত করবো। ফসফরাস P মানে 15, পানির সংখ্যা 15, তার চিহ্ন কি? P। সালফার পানির সংখ্যা 16, মৌলের প্রতীক S। সালফার। ক্লোরিন 17 Cl। আর্গন নিচে Al 18, আর পানির সংখ্যা। পটাশিয়াম কে 19। ক্যালসিয়াম হচ্ছে Cl 20। এভাবে ইলেকট্রন বিন্যাস করবা তোমরা। তোমাদের টপিক্সের শেষ অংশ আছে সার্বজনীন দ্রাবক। পানিকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয়?
কারণ পানির মধ্যে জৈব এবং অজৈব সকল রকম পদার্থ আছে যা কিনা অন্যান্য দ্রব্যের সাথে নিজেও দ্রবীভূত হয়। অনেক দ্রব্যকে দ্রবীভূত করে নিজে দ্রবীভূত হয়। অন্য কোনো দ্রাবকের পক্ষে এটা করা সম্ভব না। এই কারণে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। যেমন জৈব পদার্থ অজৈব পদার্থ কয়েকটা নাম লিখিতেছি। জৈব যৌগ, অজৈব যৌগ। জৈব পদার্থ, অজৈব পদার্থ, অজৈব পদার্থ বা যৌগ, এগুলো লেখো, লাগবে তোমাদের। যেমন খাবার লবণ, খাবার সোডা, খাবার লবণ, খাবার সোডা, ফিটকিরি, ফিটকিরি, আরো আছে, এগুলো লিখবা। টেস্টিং সল্ট, বই থেকে আছে, টেস্টিং সল্ট। আর অজৈবগুলো আছে ভিনেগার, চিনি, স্পিরিট, চিনি, ভিনেগার, গ্লুকোজ, স্পিরিট, গ্লুকোজ। তো পানি জৈব অজৈব সকল পদার্থ এবং অন্যান্য দ্রব্যকে দ্রবীভূত করতে পারে, যা অন্যান্য দ্রাবকের পক্ষে সম্ভব না। এই কারণে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় বা উৎকৃষ্ট দ্রাবক বলা হয়। আজকে তোমাদের এতটুকুই থাকবো। পরবর্তীতে অন্য একটা অধ্যায়ে আমরা আলোচনা করবো। এখন হোমওয়ার্কগুলো তোমরা লিখে নাও। হোমওয়ার্ক, সৃজনশীল 1 2, বই, পাঠ্য বইয়ের, পাঠ্য বইয়ের 1 এবং 2 সৃজনশীলগুলো তোমরা দেখবে। আশা করি বাসায় ভালো করে পড়বে এবং বোঝার জানার চেষ্টা করবে।